আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে এসএসসি 2021 সনের পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমি বলে নেই, এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন ভিডিও পেতে আমার সাথে সংযুক্ত থাকো। আমি আশা করব যারা আমার ভিডিওটি দেখবে তারা নির্ভুল এবং খুব সহজেই পূর্ণাঙ্গ মার্ক পাবে ইনশাআল্লাহ। তো কথা না বলেই আমি আমার কার্যক্রম শুরু করছি। প্রথমে আমরা এই কভার পেজটি দেখব। এই কভার পেজটি অনলাইনে হার্ড কপি, এমনিতে অস্পষ্ট ছিল, তো এই জন্য এখানে অস্পষ্ট দেখা যায়। তো লিখতে হবে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, অবশ্যই লিখতে হবে ইংরেজিতে, এবং নবম শ্রেণীর অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন অনুযায়ী কি এর নম্বর লিখতে হবে। পরীক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম ক্যাপিটাল লেটার হবে এবং এসএসসি সনদ অনুযায়ী হবে। এরপরে বিষয় কোড, বিষয়ের নাম লিখতে হবে। অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার লিখতে পারি 01, 02 এইভাবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে। তো এই হলো আমার শিক্ষার্থীর কাজ। আর বাকি যে দুইটা অংশ আছে এটা হলো স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের কাজ। এরপরে আমরা যাব প্রশ্ন। আর আরেকটা কথা বলে নেই, এই অ্যাসাইনমেন্টটা হলো আমরা জানি ইন্টারমিডিয়েট লেভেলে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট আছে, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট আছে। তো এটা আজকে যেটা আলোচনা করতেছি এটা হলো কেমিস্ট্রি ফার্স্ট পার্টের অ্যাসাইনমেন্ট। তো অধ্যায় দেওয়া আছে আমার গুণগত রসায়ন। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পরমাণু মডেল এবং ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এরপরে 4টা প্রশ্ন আমাকে সলভ করতে হবে। 1 নম্বর হলো বুরের পরমাণু মডেল এর মডেলটি বর্ণনা সহ সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। এরপরে খ নম্বর NLMOS কোয়ান্টাম সংখ্যাসমূহ বর্ণনা ও তাৎপর্য ব্যাখ্যা করো। ছোট গ n এর মান 3 হলে উচ্চ শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করো। এরপরে আবহাওয়া নীতি এবং হুন্ডের নীতি উল্লেখপূর্বক পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রোমিনাস নির্ণয় করো। এই হলো আমার কি 4টা ক্যাটাগরিতে আমার 4টা প্রশ্ন। তো এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথমে ক নাম্বার যাব। ক নাম্বার হলো আমার বুর পরমাণু মডেল সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা করো। তার মানে প্রথমে আমাকে বুর মডেল পরমাণু সম্পর্কে জানতে হবে এবং স্বীকার্য এটা উল্লেখ করতে হবে। 1913 সালে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর গঠন, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা ও রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটির ব্যাখ্যাকরণে তার বিখ্যাত পরমাণু মডেলটি উপস্থাপন করেন। তার নাম অনুযায়ী এই পরমাণু মডেলকে বুর পরমাণু মডেল বলা হয়। তো কতগুলো স্বীকার্য আছে। 1 নম্বর স্বীকার্য আমরা জানব পরমাণু নিউক্লিয়াস বিষয়ক স্বীকার্য। প্রত্যেক পরমাণুতে অতি ক্ষুদ্র আকারের ধনাত্মক চার্জ বিশিষ্ট বস্তুকণা আছে যাকে নিউক্লিয়াস বলে। পরমাণুর ভর নিউক্লিয়াসের ভরে প্রায় সমান। আর আমরা একটা জানি নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক কেন, সে তার ভিতর কী থাকে আমার প্রোটন এবং নিউট্রন। প্রোটনের চার্জ ধনাত্মক হওয়ার কারণে এই নিউক্লিয়াসের চার্জ কী হয় ধনাত্মক। এরপর 2 নম্বর ইলেকট্রন স্থির কক্ষপথ বা শক্তিস্তর বিষয়ক স্বীকার্য। নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো
বৃত্তাকার স্থায়ী কক্ষপথে আবর্তনশীল থাকে। এই আবর্তনের সময় ইলেকট্রন যতক্ষণ কক্ষপথে অবস্থান করবে ততক্ষণ কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। এই কক্ষপথগুলোকে শক্তিস্তর বা অরবিট বলা হয়। এরপরে 3 নাম্বার হলো ইলেকট্রনের কৌণিক ভরবেগ বিষয়ক স্বীকার্য। কোনো একটি নির্দিষ্ট শক্তি বা বৃত্তাকার কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ সুনির্দিষ্ট এবং তা h/2π এর অখণ্ড সরল গুণিতক হয়। অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগকে MBR দ্বারা প্রকাশ করা হয়, যেখানে MBR মান হয় nh/2π। আর এক্ষেত্রে m হলো ইলেকট্রনের ভর, v ইলেকট্রনের গতিবেগ, আর ইলেকট্রনের ব্যাসার্ধ, h প্লাঙ্ক ধ্রুবক। বিজ্ঞানী প্লাঙ্কের নাম অনুযায়ী একে প্লাঙ্ক ধ্রুবক বলা হয়, যার মান 6.67 × 10⁻34 জুলস সেকেন্ড। আর n হলো অখণ্ড সংখ্যা, যার মান 1, 2, 3 ইত্যাদি হয়। এরপরে 4 নম্বর স্বীকার্য হলো শক্তিস্তর শোষণ বা বিকিরণ বিষয়ক স্বীকার্য। ইলেকট্রন এক শক্তিস্তর থেকে এক স্থির কক্ষপথ থেকে অন্য একটি স্থির কক্ষপথে লাফিয়ে গমন করতে পারে। তার মানে লাফিয়ে যদি গমন করে তাহলে কোনো নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ ঘটে। যদি প্রথম ও দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন শক্তি যথাক্রমে E1 এবং E2 হয়, তাহলে শোষিত বা বিকিরিত শক্তি দুইটার মধ্যে ব্যবধান হলো ডেল্টা E = E2 - E1। E2 - E1 এটাকে বিপরীত লেখা যায় h নিউ। আর h নিউ, এখানে নিউ মানে ফ্রিকোয়েন্সি বা তীব্রতা বোঝায়, আর নিউ পরিবর্তে মান লেখা যায় c/λ, যেখানে c হলো আলোর বেগ আর ল্যামডা হলো কি আমার তরঙ্গ দৈর্ঘ্য। এই হলো আমার বুর বর্ণমণ্ডল মডেলের স্বীকার্য। এরপরে আমরা জানবো বুর বর্ণমণ্ডল মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটি। আমরা জানি যে কোনো টপিকস, যে কোনো বিষয় অথবা যে কোনো পরমাণু মডেল হোক না কেন, একটা বিজ্ঞানী পুরাপুরি এই মডেলটা উপস্থাপন করেন কিছু না কিছু থাকে, অবশ্যই ভুল ত্রুটি থাকে। তার মানে পরমাণু গঠন বর্ণনায় বুরের পরমাণু মডেলের যথেষ্ট সাফল্যের পাশাপাশি কতিপয় সীমাবদ্ধতাও রয়েছে। 1 নম্বর সীমাবদ্ধতা, বুর পরমাণু মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা গেলেও বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু গঠন ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ এটা হলো আমরা জানি কি হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন 1। তার মানে এই হাইড্রোজেনের ক্ষেত্রে কি করা যায়, হাইড্রোজেনের ক্ষেত্রে আমার পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু হাইড্রোজেন ছাড়া বাকি যেগুলো আমার কি আছে, প্রোটন সংখ্যা বেশি আছে, যেমন হিলিয়ামের ক্ষেত্রে কি করা যাবে না, এই বর্ণালী ব্যাখ্যা করা যাবে না। এরপর 2 নম্বর সীমাবদ্ধতা, যে বুর পরমাণু মডেল অনুযায়ী এক শক্তিস্তর থেকে অপর শক্তিস্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু উচ্চ বিশ্লেষণ ক্ষমতা সম্পন্ন সূক্ষ্ম যন্ত্র দ্বারা পরীক্ষা করলে দেখা যায় যে প্রতিটি বর্ণালী রেখা কতগুলো সূক্ষ্মতর রেখার সমষ্টি। বুর মডেল এই সূক্ষ্ম রেখার সমূহের উৎপত্তি কীভাবে হয় তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। 3 নম্বর, সৌরজগতের সাথে তুলনা করলে নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষপথে ঘূর্ণায়মান হওয়ার কথা, কিন্তু বুর মডেলে এই কক্ষপথগুলোকে ঘূর্ণায়মান ইলেকট্রনেরগুলোর উপবৃত্তাকার কক্ষপথে, এখানে কী হবে, বাকি আছে লেখাটা, ইলেকট্রনগুলোর উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান হওয়ার কথা, কিন্তু বুর মডেলে এই কক্ষপথগুলোকে বৃত্তাকার বলা হয়েছে। 4 নম্বর, বুর মডেলে ইলেকট্রনের স্থায়ী কক্ষপথ বা শক্তিস্তরকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ MBR = nh/2π এর নির্দিষ্ট মানের শর্তের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে, কিন্তু কৌণিক ভরবেগের এরূপ মানের কারণ, উৎপত্তি বা যৌক্তিকতা বিষয়ে এই মডেলে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এরপরে 5 নম্বর সীমাবদ্ধতা হলো বুর মডেলের সাহায্যে জিমেন প্রভাব মানে জিমেন ফলাফল এবং স্টার্ক ফলাফল, তার মানে জিমেন এবং স্টার্ক দুজন আলাদাভাবে দুজন বিজ্ঞানীর নাম, জিমেন ফলাফল এবং স্টার্ক ফলাফল ব্যাখ্যা করা যায়নি। এরপর 6 নম্বর, বিজ্ঞানী ডি ব্রগলি মতে ইলেকট্রনের কণা ও তরঙ্গ প্রকৃতি বিদ্যমান, অর্থাৎ ইলেকট্রনের দ্বৈত ধর্ম বিদ্যমান,
বিখ্যাত সমীকরণ বিজ্ঞানী ডি ব্রুগলির। বোর মডেল এ ইলেকট্রনিক তরঙ্গ প্রকৃতির কোনো সঠিক ধারণা দেওয়া হয়নি। তো এই হলো আমার কি ক নাম্বার প্রশ্ন, অর্থাৎ বোর পরমাণু মডেল স্বীকার্য সহ বর্ণনা এবং সীমাবদ্ধতা ব্যাখ্যা। এবং খ নাম্বার NL MOS কোয়ান্টাম সংখ্যাসমূহের বর্ণনা ও তাৎপর্য ব্যাখ্যা করো। তো প্রথমেই আমাকে জানতে হবে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের অবস্থান জ্ঞাপক, বিভিন্ন অরবিটালের আকার আকৃতি, ত্রিমাত্রিক দিকস্থিতি, শক্তি স্তরের বিন্যাস প্রকরণ এবং নিজস্ব অক্ষের চতুর্দিকে ইলেকট্রনিক ঘূর্ণনের দিক প্রকাশে ব্যবহৃত সংখ্যাসমূহকে কোয়ান্টাম সংখ্যা বলে। পরমাণুতে ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণরূপে তুলে ধরার জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। তো তাহলে আমরা 4টি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানব। 1 নম্বর হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমার স্মল লেটারে n দ্বারা কি প্রকাশ করে? পরমাণুতে কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তর বা কক্ষপথে থেকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তনশীল থাকে তা যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা বলছি আমি কী দ্বারা প্রকাশ করি? n দ্বারা। n এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে এবং এই n এর মান শক্তি স্তরের আকার প্রকাশ করে। তাহলে বোর পরমাণু মডেল অনুসারে আমরা জানি কণিক ভর mvr ইকুয়াল nh/2π, অর্থাৎ n ইকুয়াল 1 হলে প্রথম প্রধান শক্তি স্তর বা কে শেল বোঝায়, n ইকুয়াল 2 হলে দ্বিতীয় প্রধান শক্তি স্তর বা এল শেল বোঝায়, n ইকুয়াল 3 হলে তৃতীয় প্রধান শক্তি স্তর বা এম শেল, n ইকুয়াল 4 হলে চতুর্থ প্রধান শক্তি স্তর বা এন শেল, n ইকুয়াল 5 এবং 6 হলে যথাক্রমে শক্তি স্তরকে ও এবং পি শেল দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং যে কোনো প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক কী থাকতে পারে? ইলেকট্রন থাকতে পারে। যেমন আমরা উদাহরণ যদি যাই, n ইকুয়াল 1, 2, 3, 4 হলে এদেরকে কে এল এম এন শেলে যথাক্রমে কী থাকবে? প্রথম শক্তি স্তর বা কে শেলে 2টি, এল শেলে দ্বিতীয় শক্তি স্তর বা এল শেলে 8টি, তৃতীয় প্রধান শক্তি স্তর বা এম শেলে 18টি, চতুর্থ প্রধান শক্তি স্তর বা এন শেলে 32টি ইলেকট্রন থাকবে। এরপরে আমরা যাব সাথে সাথে প্রধান কোয়ান্টাম সংখ্যা তাৎপর্য। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কী বোঝায়? ইলেকট্রনের আকার প্রকাশ পায়। তার মানে 1 নম্বর হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনটি কত নং সেলে অবস্থিত তা বোঝায়। 2 নম্বর শক্তি স্তরের আকার, 3 নম্বর নিউক্লিয়াস থেকে সেলের দূরত্ব, 4 নম্বর হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ আকার ও আয়তন, 5 নম্বর ইলেকট্রনের শক্তি ও আয়নীকরণ পটেনশিয়ালের মান, 6 নম্বর অরবিটাল সংখ্যা মানে সর্বোচ্চ অরবিটাল সংখ্যা প্রকাশ করে কি দ্বারা? 2n² দ্বারা এবং শুধুমাত্র অরবিটাল সংখ্যা প্রকাশ করে n² দ্বারা সম্পর্কে কি জানা যায়। এরপরে খ নাম্বার মানে 2 নাম্বার আমরা যাব সহকারী কোয়ান্টাম সংখ্যা। পরমাণুতে কোনো একটি ইলেকট্রন একটি প্রধান শক্তি স্তরে কোনো উপস্তর থেকে নিউক্লিয়াসকে ঘিরে আবর্তনশীল তা যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটালের আকৃতি প্রকাশ পায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে স্মল লেটারে এল দ্বারা কি প্রকাশ করা হয়। এই এল এর মান এন এর মানের উপর নির্ভরশীল এবং এল এর মান হয় 0 সহ n-1 পর্যন্ত। তার মানে এখান থেকে কি বের করে যায়? সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলোর মান বের করা যায়। n ইকুয়াল 1 হলে এল এর মান কত হবে? 0, কারণ n মান বসালে 1 - 1 0, অর্থাৎ প্রথম শক্তি স্তরে উপস্তর কটি? একটি। n ইকুয়াল 2 হলে এল এর মান হয় n-1 মানে 2 - 1 1, কিন্তু শর্ত কি? 0 সহ, এজন্য কি হবে? 0 1, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে উপস্থিত থাকবে 2টি। n ইকুয়াল 3 হলে এল এর মান হবে 0 1 2, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে উপস্থিত থাকবে 3টি। একইভাবে n ইকুয়াল 4 হলে এল এর মান হবে 0 1 2 3, অর্থাৎ চতুর্থ প্রধান শক্তি স্তরে উপস্থিত থাকবে 4টি। তার মানে কি বলা যায়? সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 0 1 2 3 হলে উপস্তরকে যথাক্রমে
SPDF দ্বারা চিহ্নিত করা হয়। তার মানে এখান থেকে আরও একটা জিনিস সুন্দর করে বলা যায় যে S অরবিটালের মান হলো 0, P অরবিটালের মান 1, D অরবিটালের মান 2 এবং F অরবিটালের মান 3। এরপরে আমরা যাব সহকারী কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য। 1 নাম্বার লেখা যায় ইলেকট্রনটি কোন সাবশেলে আছে। এরপরে 2 নাম্বার সাবশেলে ইলেকট্রনের আকৃতি। 3 নাম্বার সাবশেলে অরবিটালের সংখ্যা, এটা বের করে যায় 12+1 সূত্র দ্বারা। 4 নাম্বার সাবশেলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। এরপরে যাব 3 নাম্বার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। যে কোয়ান্টাম সংখ্যা অরবিটাল সমূহের কণিক অবস্থানের দিক বা ওরিয়েন্টেশন প্রকাশ করে তাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে স্মল m দ্বারা প্রকাশ করা হয়। m এর মান l এর মানের উপর নির্ভরশীল এবং m এর মান হয় 0 সহ ±l পর্যন্ত। তার মানে এখান থেকে কী বলা যাবে, অতএব l = 0 হলে m = 0, অর্থাৎ s অরবিটাল মাত্র কয়টি? একটি। l = 1 হলে m এর মান হবে -1 0 +1। কেন? আমার প্রশ্নে বলা আছে কি 0 সহ ±l পর্যন্ত। তার মানে l এর মান যে হবে একটা প্লাস হবে আর একটা কি মাইনাস। অর্থাৎ p অরবিটাল আমরা জানি তিনটি, একটা px, py আর কি pz। l এর মান 2 হলে m এর মান হবে -2 -1, -2 -1 মাঝখানে কি 0, পরে আবার +1 +2, অর্থাৎ d অরবিটাল 5টি। একটা হলো কি dxy, dyz, dzx, dz2 আর dx2 -y2। আর l = 3 হলে m এর মান হয় -3 -2 0 +1 +2 +3, অর্থাৎ f অরবিটাল টোটাল হয় 7টি। এরপরে আমরা জানব চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য। 1 নাম্বার লেখা যায় m শূন্য ইলেকট্রনের বিশেষ বিন্যাস নির্দেশ করে। 2 নাম্বার সাবশেলে বিভক্তি এবং মোট ভাগগুলি জানা যায়। 3 নাম্বার s সাবশেলে কোনো দিকস্থিতি নাই। তার মানে s অরবিটাল এটার আকৃতি হয় কি গোলাকার। 4 নাম্বার অন্যান্য সাবশেলে কি আছে? দিকস্থিতি রয়েছে, মানে ঘূর্ণন ক্ষমতা। 5 নাম্বার অণুর বিশেষ জ্যামিতিক আকারের কারণ নির্দেশ করে। এরপরে 4 নাম্বার যাব স্পিন কোয়ান্টাম সংখ্যা। নিজস্ব অক্ষের চারিদিকে ইলেকট্রনিক ঘূর্ণনের দিক প্রকাশে ব্যবহৃত সংখ্যাসমূহকে ব্যবহৃত কোয়ান্টাম সংখ্যাকে কি বলে? স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে s দ্বারা কি প্রকাশ করে। গাণিতিক হিসাবে স্পিন কোয়ান্টাম সংখ্যাকে নিম্নরূপে প্রকাশ করা হয়, অর্থাৎ কৌণিক ভরবেগ পাওয়া যায় mvr = √s × s+1 × h/2π। এরপরে আমরা যাব স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে বলা যাবে স্পিন কোয়ান্টাম সংখ্যায় s এর মান হবে 2টি, অর্থাৎ একটা মান হবে +12 আর কি -12, অর্থাৎ প্রতিটি m এর মানের জন্য কি হবে +12 আর কি -12, অর্থাৎ ইলেকট্রন গুণন ঘড়ি কাঁটার গুণনের দিকে হলে মান হবে +12 আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে কি হবে -12। এরপরে যাব স্পিন কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য। 1 নাম্বার লেখা যায় ইলেকট্রনের গুণনের দিক নির্দেশ করে ইলেকট্রন নিজস্ব অক্ষের উপর ঘূর্ণায়মান থাকে। 3 নাম্বার গুণন শুধুমাত্র দুটি দিকেই সম্ভব, ঘড়ি কাঁটার দিকে মানে +12 আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে -12, তার মানে এই দুই দিকে সম্ভব। এরপরে শুরু করব প্রশ্ন। n এর মান 3 হলে উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করুন। মানে এটা আমাকে বের করতে হবে, এটা প্রশ্ন। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা খ মধ্যে আলোচনা করে আসছি। তার মানে আশা করি এখানে নতুন করে বলার কিছু নেই, একদম সহজ। তার মানে n এর মান 3 হলে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা মান হবে একটা মান 0, একটা মান 1, একটা মান কত 2। তার মানে এক্ষেত্রে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মান হবে কত হবে 0, কারণ আমরা জানি এর মান 0 সহ ±l পর্যন্ত হয়।
আর স্পিন কর্ণর সংখ্যা হবে প্লাস হাফ মাইনাস হাফ। এরপরে এই ক্ষেত্রে উপস্তর হবে আমার, মানে মোট অরবিটালের সংখ্যা হবে কয়টি? একটি। কোন ক্ষেত্রে? জিরোর ক্ষেত্রে। আর উপস্তর হবে আমার কয়টি? উপস্তর হবে দুইটি। আর Na ইকুয়াল 3 হলে আমরা সহগের অনুসঙ্গে এলিমেন্ট পাইছিলাম 0 1 2, তাহলে 1 হলে চুম্বক কোণের সমান হবে -1 0 +1। আর এক্ষেত্রে স্পিন কোণের সংখ্যা হবে প্লাস হাফ মাইনাস হাফ, কিন্তু কটার সাথে কী হবে? 3 গুণ হবে, অর্থাৎ মোট অরবিটাল সংখ্যা কটা হবে? 3। আর উপস্তর হবে আমার কয়টি? উপস্তরের মান হবে 6। আর যদি আমার যেখানে যদি সহগের কোণ এলিমেন্ট যখন 2 হয়, তখন চুম্বক কোণ মান হবে -2 -1 0 +1 +2। আর এই ক্ষেত্রেও আমার স্পিন কোণ মান হবে প্লাস হাফ মাইনাস হাফ। আর এক্ষেত্রে আর সাথে কী হবে? 5 গুণ হবে, কারণ আমরা চুম্বক কোণ মান কটা পাইছি? আমি 5টা। আর এক্ষেত্রে মোট অরবিটাল হবে কত? 5 × 2 মানে 10। আর উপস্তরে ইলেকট্রন তাহলে তো কটা হলো আমার? ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন ধারণ ক্ষমতা আমার এখানে হবে 10টি। আর প্রধান শক্তি স্তরে আমরা জানি যেহেতু Na মান 3, তার মানে প্রধান কর্ণর সংখ্যা Na মান 3 হলে তৃতীয় প্রধান শক্তি স্তর বোঝায়। তৃতীয় প্রধান শক্তি স্তর আমার সূত্র সর্বোচ্চ একটা ইলেকট্রন থাকতে পারে 2n²। এটা দ্বারা যদি আমি প্রয়োগ করি তাহলে হয়তো যে কয়টি? আমার 18টি। তো এই হলো কি আমার ছোটো গ প্রশ্নের আনসার। এরপরে বড় গ হলো আমার যে আফবাউ নীতি এবং হুন্ডি নীতি উল্লেখপূর্বক পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করো। তার মানে প্রথমেই আমাকে জানতে হবে আফবাউ নীতি সম্পর্কে। আফবাউ নীতি হলো বিজ্ঞানী আফবাউ তিনি ইলেকট্রন বিন্যাস নির্ণয়ের একটা নিয়ম কী করেন? উপস্থাপন করেন। তার নাম অনুযায়ী বলে কে আফবাউ নীতি। যে নিম্ন শক্তি স্তরের অধিক স্থিতিশীলতার কারণে কোনো পরমাণুতে প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরের অরবিটাল এবং পরে ক্রমান্বয়ে উচ্চতর শক্তির অরবিটাল সমূহ পরমাণুস্থ মোট ইলেকট্রন দ্বারা ধারাবাহিকভাবে পূর্ণ হওয়ার নিয়ম বা নীতিকে আফবাউ নীতি বলে। তার মানে একদম সুজাগত হলো ইলেকট্রন প্রথমে আগে নিম্ন শক্তিস্তর অরবিটালে কি প্রবেশ করে, এরপরে ক্রমান্বয়ে অরবিটালের সংখ্যা অনুযায়ী এর উচ্চ এরকম কি হয়? উচ্চ ক্রম পর্যায়ে সে মানে দাবমান হয়, প্রবেশ করে, এরকম হয়। কোয়ান্টাম বলবিদ্যা বা পারমাণবিক বর্ণালী বিশ্লেষণ করে গাণিতিকভাবে প্রাপ্ত বিভিন্ন অরবিটালে আপেক্ষিক শক্তির উচ্চক্রম নিম্নরূপ। তার মানে 1s smaller than 2s, 2p পরে smaller than 2p পরে 3s, 3p পরে smaller than 4s smaller than 3d। তার মানে এখানে 4 মানে Na মান 4 হলে চতুর্থ প্রধান শক্তি স্তর হয়, কিন্তু এক্ষেত্রে 4sটা 3d থেকে কি আমার ছোটো। এটা কি আমার একটা আফবাউ নীতি অনুযায়ী ব্যাখ্যা আমরা পরে আসতেছি। তো পরে smaller than 4p পরে 5s 4d পরে 5p পরে 6s 4f 5d 6p 7s। তো এই হলো আমার কি আফবাউ নীতি অনুযায়ী অরবিটালগুলোর শক্তির ক্রম। তো আফবাউ নীতি অনুযায়ী আমাকে পটাশিয়াম এবং ইলেকট্রন বিন্যাস আলোচনা করতে হবে। তো এই অনুযায়ী পটাশিয়াম ইলেকট্রন বিন্যাসটা লিখছি আমি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 0, যেখানে 3d তে ইলেকট্রন যাওয়ার কথা ছিল কিন্তু 3d 0 মানে খালি, আর 4s1। তো এই ক্ষেত্রে আমার 3d এবং 4s এই দুইটার মধ্যে 3d তে কেন ইলেকট্রন যায়নি এটাকে এই অনুযায়ী ব্যাখ্যা আমাকে করতে হবে। তো 3d অরবিটালের ক্ষেত্রে লেখা যায় প্রধান কোয়ান্টাম সংখ্যা Na মান 3, আর প্রধান কোয়ান্টাম সংখ্যা Na মান 3 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা La মান হয় 0 1 2, কিন্তু কে অরবিটাল এখানে d অরবিটাল, তাহলে Na মান কত হবে 2। তার মানে কি এটাই কার মান? সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান কার সাপেক্ষে? 3d সাপেক্ষে। তাহলে 3d অরবিটালের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্লাস সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? তার মানে কোন সূত্র হয়? n + l, অর্থাৎ 3 + 2 কত হয়? 5। আবার 4s অরবিটালের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা Na মান 4 হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা মান হবে
0 1 2 3। যেহেতু 4s অরবিটাল s অরবিটাল, এই জন্য s অরবিটালের মান অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা মান কত হবে 0। তার মানে কী বলে লেখা যায়, অতএব 4s অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা প্লাস সহকারী কোয়ান্টাম সংখ্যা n প্লাস l ইকুয়াল 4 প্লাস 0 4। যেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যা প্লাস সহকারী কোয়ান্টাম সংখ্যা 3D অপেক্ষা 4s এর কম, অর্থাৎ 3D অরবিটালের ক্ষেত্রে 4s এর শক্তি কম এবং 4s অরবিটালে ফাঁকা জায়গা আছে, সেহেতু পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D অরবিটালে না গিয়ে 4s অরবিটালে বা উপশক্তি স্তরে প্রবেশ করে। তাহলে আমরা কি জানলাম, আব্বাউ নীতির বিবৃতি ব্যাখ্যা জানলাম আমরা। এরপরে হুন্ডের নীতি আমাকে জানতে হবে। বিজ্ঞানী হুন্ডের নাম অনুযায়ী ইলেকট্রোবিন্যাসের তিনি একটা নীতি উপস্থাপন করেন। এটা হলো একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এইসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন অবশ্যই একইমুখী হবে। একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল বলতে আমরা জানি 3টা p অরবিটাল, 5টা d অরবিটাল এবং 7টি f অরবিটালকে বোঝানো হয়। তো হুন্ডের নীতি অনুযায়ী আমরা নাইট্রোজেনের ইলেকট্রোবিন্যাসটা লিখছি কি হবে 1s2 2s2 2p3। তাহলে p অরবিটাল আমরা জানি কি 3টা, একটা px py pz। তাহলে ইলেকট্রন ছিল 2p3, তাহলে ইলেকট্রন আমার x একটা যাবে, y একটা যাবে আর কি z একটা। তাহলে কি বোঝা গেল, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় থাকতে পারে। অযুগ্ম মানে বেজোড়। এই অযুগ্ম ইলেকট্রন স্পিন সর্বদা কী হবে, একইমুখী হবে। তাহলে হুন্ডের নীতি অনুযায়ী আমরা ক্রোমিয়ামের ইলেকট্রোবিন্যাসটা ব্যাখ্যা করতে হবে। ক্রোমিয়াম এর প্রোটন সংখ্যা জানি 24, এর ইলেকট্রোবিন্যাসটি নিম্নরূপ লিখছি 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2। ক্রোমিয়াম আমরা জানি ডি অরবিটাল মৌল, অর্থাৎ ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল হওয়ার শর্ত কি, যে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করতে হবে। তাহলে হুন্ডের নিয়ম অনুসারে ক্রোমিয়ামের ইলেকট্রোবিন্যাস সঠিক হওয়ার কথা, কিন্তু ক্রোমিয়াম 24 এর ক্ষেত্রে সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রোবিন্যাস 3d4 4s2 এর পরিবর্তে 3d5 4s1 হয়। এর কারণটা হলো আমরা জানি সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহ অর্ধপূর্ণ বা পূর্ণ হলে সেই ইলেকট্রন বিন্যাসটি সুস্থিতি বা স্থিতিশীলতা লাভ করে। তার মানে ক্রোমিয়াম 24 এর 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন স্থানান্তরিত হয়ে 3d5 এ পরিণত হয়। তাই ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম পরিলক্ষিত হয় বা ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে হয় না এবং ইলেকট্রন বিন্যাস সুস্থিতি অর্জন করে। অতএব কি বলা যায়, হুন্ডের নিয়ম অনুসারে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি নিম্নরূপ হবে। তার মানে আগে যা আছে সব ঠিক থাকবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 আর এখানে কী হবে 4s1। তাহলে বক্স পদ্ধতি কী দেখা যায়, যে 1s এর ক্ষেত্রে ইলেকট্রন কটা আছে 2টা, তাহলে একটা উপর দিকে যাবে, এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা জানি প্লাস হাফ মাইনাস হাফ, তার মানে একটা 30 উপর দিকে একটা কি নিচের দিকে। 2s2 এখানেও একটি একই ভাব অবস্থা। 2p6 এখানে কি, এখানেও p অরবিটাল জানি আমরা কয়টা 3টা, তার মানে 6টা ইলেকট্রন এখানে সুযোগ আছে, এর বেশি এখানে কি নাই, সুযোগ নাই। এরপরে 3s অরবিটাল এখানে 2টা ইলেকট্রন, এরপরে 3p6 এখানে কি হিসাব, এরপর 3d5 আমরা জানি d অরবিটাল 5টা, তাহলে d অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন অবস্থান করতে পারে। তার মানে এখানে 5টা হয়ে যাওয়ার কারণে আমার কি স্পিনগুলো কি একইমুখী হয়েছে। আর সর্বশেষ 4s1। তো এই হলো আমার কি আমার লাস্ট কোশ্চেন, বড় আনসার। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করব তোমরা যারা আমার ভিডিওটি দেখবে তারা খুব সহজেই এবং নির্ভুলভাবে এই প্রথম সপ্তাহের আনসার লিখতে পারবে। তোমাদের যাদের ভিডিওটি ভালো লাগবে তারা আমার কমেন্ট বক্স লিখবে
এবং কোনো সমস্যা থাকলে আমার কমেন্ট বক্সে জানাবে। তো পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের স্বাগতম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।